আজকের এই মহান মে দিবসে এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের প্রাণ, শ্রমিকের প্রাণ, গণতান্ত্রিক আন্দোলনের পুরোধাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান বক্তব্য নিয়ে আসছেন। ওই নেতা আছে, ওই নেতা আছে, সেই নেতা তারেক রহমান। তারেক দুনিয়ার মজদুর। বক্তব্য নিয়ে আসছেন মাননীয় প্রধান অতিথি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আস্তে আস্তে এ ঢোল ভাই, ঢোল বন্ধ করতে হবে। এ ঢোল ভাই, আচ্ছা এখন 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 স্থির হতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব, উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত শ্রমিক দলের ভাই ও বোনেরা এবং উপস্থিত বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে আমার হাতের বাম দিকে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হাতের ডানে আলহামদুলিল্লাহ, আর সামনে যারা আছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমি প্রথমেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই যে সকল শ্রমিক ভাইরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছিলেন, যে সকল শ্রমিক ভাইরা 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে আত্মহতি দিয়েছেন এবং শুধুমাত্র জুলাই আগস্ট মাসে যে আন্দোলন ছাত্র জনতার, সেখানেই শ্রমিক দলের যে 72 জন শ্রমিক সদস্য শহীদ হয়েছেন সহ সকল গণতন্ত্রের আন্দোলনে শহীদদেরকে আমি আজ এই দিবসে স্মরণ করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আজ এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে অতীতের এই সামান্য কয়েক বছর আগের ঘটনার কথা, 2 থেকে 3 বছর আগের ঘটনার কথা। আজ এখানে আমরা শান্তিপূর্ণভাবে এই সমাবেশের আয়োজন করছি, কিন্তু মাত্র কয়েকদিন আগের কথা, এই রাজপথ, এই আশেপাশের দালান কোঠা, এই এলাকার প্রতিবেশী ভাইয়ের বোনেরা সকলে সাক্ষী আছেন যে এখানে যখন বিএনপি, শ্রমিক দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক মহিলা দল যারাই যখন সমাবেশ করেছে, আমাদেরকে তখন আতঙ্কিত থাকতে হতো কখন সেই স্বৈরাচার বাহিনী হামলা করে বসে। নিশ্চয়ই আপনাদের মনে আছে। আপনারা কি ভুলে গিয়েছেন সেই ঘটনা? ভুলে যাননি। এবং আজ থেকে 2 বছর আগের ঘটনা, প্রায় 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বিদায় করে দিয়েছে এই দেশ থেকে। প্রিয় ভাই বোনেরা, সেই স্বৈরাচারের বিগত প্রায় 1 যুগের বেশি সময় আমরা কি দেখেছি? আমরা দেখেছি শুধু যে শ্রমিককে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তা নয়, শুধু যে ছাত্রদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তা নয়, শুধু যে শিক্ষকদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তা নয়, শুধু যে নারীদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তা নয়,
এই দেশের প্রত্যেকটি খেটে খাওয়া মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার থেকে দেশের মানুষকে বঞ্চিত করা হয়েছে। বঞ্চিত করা হয়েছিল তাদেরকে তাদের অর্থনৈতিক অধিকার থেকে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই এই দেশের মানুষ এই দেশ থেকে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। আমরা দেখেছি স্বৈরাচারের সময় কিভাবে দেশের অর্থনীতিকে লুটপাটের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে দেশের শিল্প কলকারখানাগুলোকে ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এক পর্যায়ে গিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল, এবং বিদেশি জিনিসকে কিভাবে এই দেশে আমদানি নির্ভর করে হয়েছিল। এই দেশের পুরো অর্থনীতিকে কিভাবে ধীরে ধীরে আমদানি নির্ভর করে গড়ে তোলা হয়েছিল। আমরা দেখেছি কিভাবে স্বৈরাচারের সময় এই দেশ থেকে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে স্বৈরাচারের এক যুগ সময় কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, যে কয়টি সেক্টরের কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই প্রত্যেকটি সেক্টরে হাজারো লক্ষ কোটি শ্রমিক কাজ করে, এবং এভাবেই দেশের প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করার মাধ্যমে বাংলাদেশের সকল শ্রেণীপেরা মানুষকে আঘাত করা হয়েছিল। বাংলাদেশের শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছিল সেই দিন। প্রিয় ভাই বোনেরা, 2024 সালের 5ই আগস্ট মানুষ সেই স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছে। এখন শ্রমিক, শিক্ষক, ছাত্র, নারী, পুরুষ সকলে মিলে এখন হচ্ছে দেশ গড়ার পালা। প্রিয় ভাই বোনেরা, আমার সামনে একটি ব্যানার আছে, সেই ব্যানারের মধ্যে লেখা রয়েছে বন্ধ কলকারখানা চালু করতে হবে। প্রিয় ভাই বোনেরা, বর্তমান সরকার বিএনপি সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার, এবং সেই জন্যই সরকার গঠিত হওয়ার পরে সাথে সাথেই আমি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে সাথে নিয়ে বসেছি এবং নির্দেশনা দিয়েছি, এবং আপনারা জানলে খুশি হবেন, এই সপ্তাহে গত 1 মাস আগে আমি নির্দেশনা দিয়েছি যে কিভাবে আমরা কত দ্রুত আমরা বন্ধ কলকারখানা কোনটি চালু করতে পারবো, যাতে আবার সেই সকল শ্রমিক যারা কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে গিয়েছিল সেই সকল শ্রমিকের কর্মের ব্যবস্থা আমরা করতে পারি। সেই মিটিংটি এই সপ্তাহে আবার নির্ধারিত হয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশের অনেকগুলো কলকারখানা যেগুলো বন্ধ হয়ে গিয়েছে বিগত বছরগুলোতে, পর্যায়ক্রমিক ভাবে আমরা সেই কলকারখানাগুলোকে আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। প্রিয় ভাই বোনেরা, শুধু এই বন্ধ কলকারখানা চালু হলেই সকল শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে না, আমরা জানি। এই শ্রমিকদের পাশাপাশি আরো বহু লক্ষ, হাজারো লক্ষ বেকার এখন এই দেশে রয়ে গিয়েছে, যাদের জন্য দেশে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, যাদের জন্য একই সাথে আমাদেরকে বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এবং সেই জন্যই আমরা বিদেশি বিনিয়োগকারী সহ দেশীয় বিনিয়োগকারীদের সাথে এরই ভিতরে আলাপ আলোচনা শুরু করেছি। আমরা তাদেরকে উৎসাহ প্রদান করছি, আমরা তাদের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছি, যাতে করে সেই বিনিয়োগকারীরা সে দেশেই হোক অথবা বিদেশি হোক এই দেশে কলকারখানা তৈরি করে। কারণ আমরা জানি এই দেশে কলকারখানা তৈরি হলে এই দেশের শ্রমিকরা কর্মসংস্থানের সুযোগ হবে তাদের। আমরা জানি শ্রমিকরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। আমরা জানি কৃষকরা যদি ভালো থাকে তাহলে এই বাংলাদেশ ভালো থাকবে। অর্থাৎ সাধারণ খেটে খাওয়া মানুষ যখন ভালো থাকবে তখনই এই দেশ বাংলাদেশ ভালো থাকবে।
এবং সেই জন্যই প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন, আমরা জানি, আমরা বিষয়টি সম্পর্কে ওয়াকিফাল আছি। এইখানে রাস্তা, ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় আপনারা দেখেছেন হকার ভাইরা ছিল, কিন্তু যানজট সহ সাধারণ মানুষের চলাফেরার অসুবিধার জন্য আমরা হকার ভাইদেরকে সরিয়ে দিয়েছি। কিন্তু আমরা এটাও বুঝি তারাও মানুষ, তাদেরও পরিবার আছে, তাদেরকেও চলতে হবে, খেয়ে পড়ে তাদেরকেও বাঁচতে হবে। সেজন্যই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাথে সাথে নির্দেশনা দিয়েছি যে হকার উচ্ছেদ করলে শুধু হবে না, এই মানুষগুলো যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে, কর্মসংস্থান মানে ব্যবসা করতে পারে, তারও ব্যবস্থা করতে হবে। এবং আপনারা দেখেছেন এরই মধ্যে তার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা জানি সকলকে হয়তো একসাথে আমরা ব্যবস্থা করে দিতে পারবো না, পর্যায়ক্রমিক ভাবে আমরা ব্যবস্থা করব, কিন্তু ইনশাআল্লাহ আপনাদের নির্বাচিত সরকার অবশ্যই খেটে খাওয়া মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এবং সে কারণেই আপনারা দেখেছেন গতকাল থেকে উত্তর মহানগরী এবং দক্ষিণ মহানগরীতে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আমরা পর্যায়ক্রমিক ভাবে যারা হকার ভাই তাদেরকে তারা যাতে শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে হয়, কোন রকম বিশৃঙ্খলার মধ্যে যাতে তাদেরকে পড়তে না হয়, সেই জন্য বিভিন্ন জায়গা ঠিক করে তাদেরকে ধীরে ধীরে সেই জায়গায় আমরা পুনর্বাসনের চেষ্টা করছি। প্রিয় ভাই বোনেরা, আমরা নির্বাচনের 12 তারিখে নির্বাচনের আগে আমরা বলেছিলাম এই দেশকে পুনর্গঠন করা ছাড়া, রাষ্ট্র মেরামত করা ছাড়া কোনো উপায় নাই। এবং শুধুমাত্র নির্বাচনের আগে নয়, আপনাদের নিশ্চয়ই কম বেশি সকলের মনে আছে, আমরা আজ থেকে প্রায় 2.5 বছর 3 বছর আগে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরকে কিভাবে রাষ্ট্র পুনর্মেরামত করা যায়, কিভাবে সংস্কার করা যায়, তার প্রত্যেকটি 31 দফা আমরা জনগণের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম। মনে আছে আপনাদের? মনে আছে। সেখানে আমরা কৃষকদের কথা বলেছি, সেখানে আমরা শ্রমিক ভাইদের কথা বলেছি, সেখানে আমরা ছাত্রদের কথা বলেছি, সেখানে আমরা নারীদের কথা বলেছি, আমরা প্রত্যেকটি শ্রেণী পেশা মানুষের কথা সেদিন আমরা সেখানে বলেছি। কারণ একটু আগেই যেই কথাটি আমি বলেছি যে এই দেশের শ্রমিক ভাইরা বাঁচলে এই দেশের মানুষ সব ভালো থাকবে, এই দেশের শ্রমিকরা বাঁচলে, কৃষকরা বাঁচলে এই দেশের মানুষ ভালো থাকবে। সেজন্যই আমরা কৃষক ভাই সহ, শ্রমিক ভাই সহ, ছাত্র জনতা প্রত্যেকটি মানুষের জন্য এই সরকার কি করতে চায় তার পূর্ণ বিবরণ আমরা আমাদের 31 দফার মধ্যে তুলে ধরেছি। এবং প্রিয় ভাই বোনেরা, আমরা সেজন্য নির্বাচনের আগে বলেছিলাম যে আমরা শ্রেণী পেশা যাদেরকে যেই প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সরকার গঠনে সক্ষম হলে কাজ শুরু করব। এবং আপনারা দেখেছেন আমরা দ্রুততার সাথে সরকার গঠন করার সাথে সাথে আমরা আমাদের প্রতিশ্রুতির কাজগুলা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, নারীদের জন্য যে ফ্যামিলি কার্ডের কথা আমরা বলেছি, এই ফ্যামিলি কার্ড আমার শ্রমিক ভাইয়ের যে স্ত্রীরা আছেন তারা পাবেন। এই ফ্যামিলি কার্ড আমাদের কৃষক ভাইদের যে স্ত্রীরা আছেন তারা পাবেন। একইভাবে আমাদের প্রাইমারি শিক্ষক যারা আছেন তাদের স্ত্রীরা পাবেন। অর্থাৎ এইটি সকলের কাছে ধীরে ধীরে সকল পরিবারের কাছে পৌঁছবে। শ্রমিক ভাইরা যেরকম একদিকে কলে কারখানায় পরিশ্রম করে, কলকারখানাকে পরিশ্রম করে যেরকম দেশের অর্থনীতিকে মজবুত করে গড়ে তুলতে সহযোগিতা করবেন, একইভাবে রাষ্ট্র তার পরিবারের পাশে দাঁড়াবে যাতে তাকে পরিবারকে নিয়ে দুশ্চিন্তা করতে না হয়। একইভাবে আমরা ধীরে ধীরে দেশের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে চাই যাতে করে খেটে খাওয়া মানুষের সন্তানদেরকে লেখাপড়া নিয়ে চিন্তা করতে না হয় তাদের সন্তানদের জন্য। প্রিয় ভাই বোনেরা, একইভাবে আপনারা দেখেছেন আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়িয়েছি। কৃষক ভাইদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মৌকুফ করে বলেছিলাম, সেই কৃষি ঋণও আমরা মৌকুফ করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা শুধু কৃষক ভাইদের কৃষি ঋণই মৌকুফ করিনি, আমরা একই সাথে বলেছিলাম যে তাদেরকে আমরা কৃষক কার্ড দেব। সেই কৃষক কার্ড দেওয়ার কাজও আমরা প্রিয় ভাই বোনেরা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম এই দেশের
আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে তাদের ভেতর থেকে আমরা পেশাদার খেলোয়াড় তৈরি করতে চাই। আজ কৃষক পরিবারের সদস্য হোক, শ্রমিক পরিবারের সদস্য হোক, শিক্ষক পরিবারের সদস্য হোক, এইরকম হাজারো পরিবারের সদস্যদের সন্তানরা আছে যারা খেলাধুলায় ভালো। আমরা আমাদের সেই খেলোয়াড়দেরকে বের করে নিয়ে আসতে চাই, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিতে চাই এবং একই সাথে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আমরা আন্তর্জাতিক পর্যায়ে আমাদের খেলোয়াড়দেরকে তুলে ধরতে চাই। এবং তারই অংশ হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন এই দেশের শিশুদের ভিতর থেকে যারা প্রতিভাবান তাদেরকে যেভাবে উনি নতুন কুড়ির মাধ্যমে, নতুন কুড়ি প্রতিযোগিতার মাধ্যমে ধীরে ধীরে বের করে নিয়ে এসেছিলেন, আমরাও ঠিক সেই কাজটি শুরু করেছি। নতুন কুড়ি প্রতিযোগিতার মাধ্যমে আমাদের আগামী প্রজন্মের ভিতরে কারা ভালো খেলোয়াড় আছে তাদেরকে বের করে নিয়ে আসবো। প্রিয় ভাই বোনেরা, আপনারা শুনলে খুশি হবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আগামী কাল থেকে আনুষ্ঠানিকভাবে আমরা এই কাজটি শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, শ্রমিক বলুন, কৃষক বলুন, নারী বলুন, যুবক বলুন, যার কথাই বলুন না কেন, আমাদের দেশের অধিকাংশ মানুষ এখনো গ্রামে বসবাস করে। এই গ্রামের মানুষ সঠিক সময়, প্রয়োজনের সময় তারা বিভিন্ন কাজেই হোক, কৃষি কাজই হোক অথবা তাদের ব্যক্তিগত কারণে ব্যক্তিগত কাজই হোক, পানি পায় না। যে পানির অপর নাম জীবন, সেই পানি তারা সঠিকভাবে পায় না। সেজন্যই আপনারা দেখেছেন শহীদ জিয়ার সেই বিখ্যাত কর্মসূচি খাল খনন আমরা শুরু করেছি। যেই খাল খননের মাধ্যমে কৃষক ভাইদেরকে যেমন পানির সুবিধা, সেচ সুবিধা পৌঁছে দিব আমরা, ঠিক একইভাবে গ্রামের মানুষ যাতে সহজেই পানির চাহিদা পূরণ করতে পারে, সেটি অন্যতম কারণ এই খাল খননের জন্য। খাল খনন এর মাধ্যমে কৃষক ভাইরা যেমন সুবিধা পাবে, একইভাবে গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষও সেইভাবে একইভাবে সুবিধা পাবে। উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আজ আমাদেরকে একটি সময় এসেছে যখন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ যে কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই মোতাবেক যদি আমরা ধীরে ধীরে দেশকে এগিয়ে নিতে পারি, যদি আমরা এগিয়ে নিতে পারি, তাহলেই আমাদের পক্ষে সম্ভব কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা সকলের ভাগ্য পরিবর্তন। এবং এই মানুষগুলোর ভাগ্য পরিবর্তন হলেই দেশের ভাগ্যের পরিবর্তন একমাত্র সম্ভব। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ 12 তারিখ থেকে আবারও সেই হারিয়ে যাওয়া গণতান্ত্রিক যাত্রা শুরু করেছে। আমরা অতীতে দেখেছি প্রিয় ভাই বোনেরা, যখনই বাংলাদেশ গণতন্ত্রের পক্ষে যাত্রা করেছে, আমরা দেখেছি ধীরে ধীরে এই দেশে মিল কলকারখানা গড়ে উঠেছে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি অতীতে যখনই বাংলাদেশ গণতন্ত্রের পক্ষে যাত্রা শুরু করেছে, তখনই বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে শক্তিশালী হওয়া ধরেছিল। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি যখনই বাংলাদেশ গণতন্ত্রের পক্ষে যাত্রা শুরু করেছিল, তখনই আমরা দেখেছি এই দেশের শিক্ষা ব্যবস্থাগুলোতে সুন্দরভাবে ধীরে ধীরে শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ যখনই গণতন্ত্রের পক্ষে যাত্রা শুরু করেছে, গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, আমরা দেখেছি ধীরে ধীরে বাংলাদেশ দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্ব দরবারে এমার্জিং টাইগারের খেতাবে ভূষিত হয়েছিল। কিন্তু প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে, কিছু মহলের সেটি পছন্দ নয় এবং সেই সকল মহল যারা চায় না বাংলাদেশের মানুষ তার ভাগ্য পরিবর্তনের জন্য পরিশ্রম শুরু করুক, যারা চায় না বাংলাদেশ পৃথিবীর সাথে পাল্লা দিয়ে সামনে এগিয়ে যাক, সেই মহল ষড়যন্ত্র শুরু করে অতীতের মতন। অতীতে যেমন তারা ষড়যন্ত্র করেছিল, প্রিয় ভাই বোনেরা, তাদের সেই ষড়যন্ত্র কিন্তু 12 তারিখের আগে যখন সফল হয়নি, 12 তারিখে যখন তারা দেখলো বাংলাদেশ তো আবার
জনগণের সিদ্ধান্ত মোতাবেক চলা শুরু করলো। বাংলাদেশ তো আবার গণতন্ত্রের পথে চলা শুরু করলো। তখন নতুন করে তারা ধীরে ধীরে বিভিন্ন রকম ষড়যন্ত্র শুরু করলো। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তারা চেষ্টা করছে বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে। কিন্তু বিশ্ব দরবার দেখছে বর্তমান সরকারের পেছনে বাংলাদেশের মানুষের, জনগণের সমর্থন রয়েছে। বিশ্ব দরবার দেখছে বর্তমানে বাংলাদেশের যে সরকার, এই সরকার জনগণ দ্বারা গঠিত সরকার। বিশ্ব দরবার দেখছে বর্তমান যে বাংলাদেশ পরিচালিত হচ্ছে যেই সরকার দ্বারা, যেই সংসদ দ্বারা, এই সংসদ, এই সরকার জনগণের দ্বারা গঠিত সংসদ, জনগণের দ্বারা গঠিত সরকার। সেজন্যই বিশ্ব দরবার তাদের কথায় কর্ণপাত করছে না, বরং বিশ্ব দরবার জনগণের যে নির্বাচিত প্রতিনিধি, জনগণের যে নির্বাচিত সরকার, তাদের সাথে কথা বলছে কিভাবে তারা এই দেশে বিনিয়োগ করবে, কিভাবে তারা এই দেশে শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে সহায়তা করবে, কিভাবে তারা এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সাহায্য করবে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে বিশ্ব দরবারের এই সুযোগ গ্রহণ করতে হবে। দেশের স্বার্থে, এই দেশের মানুষের স্বার্থে, সর্বোপরি এই দেশের শ্রমিক ভাইদের স্বার্থে। সেজন্যই আজকে আমাদেরকে চোখ কান সব খোলা রাখতে হবে। যারা দেশকে বিতর্কিত পর্যায়ে নিতে চায়, যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, এরকম যদি কেউ থাকে, তাহলে শ্রমিক ভাই সহ প্রতিটি দেশের প্রতিটি বাংলাদেশি প্রতিটি মানুষের কাছে আমার আহ্বান থাকবে, আপনাদেরকে সজাগ হতে হবে, আপনাদেরকে সতর্ক হতে হবে, আপনাদেরকে জেগে উঠতে হবে, আপনাদেরকে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, জবাব দিতে হবে। যেভাবে আমরা স্বৈরাচারকে 17 বছর ধরে জবাব দিয়েছিলাম। প্রিয় ভাই বোনেরা, কথা একটাই, কাজ একটাই, সেটি হচ্ছে দেশ গড়া। এবং সেই জন্যই শ্রমিকরা কেউ কারখানায় কাজ করেন, কেউ ইমারত নির্মাণ করেন, কেউ জুট মিলে কাজ করেন, কেউ পোশাক শিল্পে কাজ করেন। আজ এই সকল শ্রমিক, কেউ হয়তো রেস্টুরেন্টে কাজ করেন, কেউ হয়তো পরিবহনে কাজ করেন। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শ্রেণীতে শ্রমিক ভাইরা আছেন। আজ সেই শ্রমিক ভাই সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যেমন বিভিন্ন সেক্টরে কাজ করেন, আপনাদের খাতায় আমি আমার নামটি লেখাতে চাই একজন শ্রমিক হিসাবে। কারণ আপনি যেরকম ইমারত শ্রমিক হিসাবে এই ইমারতটি গড়ে তুলছেন, এই দালানটি গড়ে তুলছেন, আপনি একজন পাট শ্রমিক হিসাবে পাট কলের উৎপাদন যেমন বৃদ্ধি করছেন, আপনি একজন পোশাক শিল্প শ্রমিক হিসাবে পোশাক শিল্পের উৎপাদন বৃদ্ধি করছেন, ঠিক একইভাবে আপনার খাতায় নাম লিখিয়ে আমিও দেশ গড়ার কাজে নিয়োজিত করতে চাই নিজেকে। সেই জন্য আমি মনে করি, এবং একই সাথে আমি মন্ত্রী পরিষদের সকল সদস্যের নাম শ্রমিক হিসাবে অন্তর্ভুক্ত করতে চাই। কারণ আপনারা যেমন এক একটি জিনিস গড়ে তুলছেন, আমরা আপনাদের পাশে থেকে দেশ গড়ার কাজে হাত দিতে চাই, দেশকে গড়তে চাই। দেশের মানুষ পরিশ্রম করে যেভাবে সামনে এগিয়ে যাচ্ছে, তাদের সাথে থেকে, তাদের পাশে থেকে আমরা দেশকে গড়ে তুলতে চাই। এজন্যই প্রিয় ভাই বোনেরা, আমাদের নির্বাচনের সময় স্লোগান ছিল, করব কাজ সবার আগে। এইটি হচ্ছে আমাদের স্লোগান, এইটি হচ্ছে আমাদের বর্তমান স্লোগান, এইটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ স্লোগান। যেই স্লোগানের বলে বলিয়ান হয়ে ইনশাআল্লাহ
আমরা এই প্রিয় মাতৃভূমিকে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো। প্রিয় ভাই বোনেরা, আজকের এই মহান আন্তর্জাতিক শ্রমিক দিবসে আসুন আসুন আমরা আজকে প্রত্যেকে এখানে প্রতিজ্ঞা গ্রহণ করি। আমরা আজকে এখানে প্রত্যেকে শপথ গ্রহণ করি যে যেই বাংলাদেশের প্রত্যাশা প্রত্যেকটি নারী পুরুষ প্রত্যেকটি মানুষের মনে রয়েছে, সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার জন্য আসুন আমরা প্রত্যেকে এক একজন শ্রমিক হিসাবে, দেশ গড়ার শ্রমিক হিসাবে আমরা নিজেদেরকে প্রস্তুত করব। আমরা প্রত্যেকে এক একজন দেশ গড়ার শ্রমিক হিসাবে আমাদের জীবনের বাকি দিনগুলোকে আমরা অতিবাহিত করব। কে ভাইরা, আমরা কি এই প্রতিজ্ঞা গ্রহণ করতে পারে? আমার সাথে আছেন আপনারা দেশ গড়ায়? দেশ গড়ার শ্রমিক হিসাবে কি আপনারা নাম লেখাতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, মনে রাখতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই একটি কথা, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। আসুন এই বাংলাদেশই আমাদের প্রথম ঠিকানা, এই বাংলাদেশই আমাদের শেষ ঠিকানা। এটিই হোক আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। আজ আবারও দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে, দেশ গড়ার শপথ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য শেষ করার আগে আমি কতগুলো মানুষকে যদি শ্রদ্ধা না জানাই, ধন্যবাদ না জানাই, সেটি হবে অন্যায়। প্রিয় ভাই বোনেরা, আমার বক্তব্যের মধ্যেই আমি বলেছি এই রাজপথ এবং এই বিল্ডিং এ বসবাসকারী যে সকল প্রতিবেশী আছেন, বিগত স্বৈরাচার বিরোধী এক যুগেরও বেশি সময় যে আন্দোলন সংগঠিত হয়েছে, বিভিন্ন সময় আমরা এই রাস্তার উপরে চেষ্টা করেছি আমাদের কথাগুলো জনগণের সামনে তুলে ধরতে, এবং আমরা সেই সময় দেখেছি কিভাবে সেই স্বৈরাচারী বাহিনী আমাদের নেতাকর্মীদের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুলিগোলাজ করেছে, কিভাবে আমাদের এই অফিস, এই পল্টন অফিসে তারা কিভাবে হামলা করেছিল, কিভাবে গুলিবর্ষণ করেছিল। আমাদের সেই আন্দোলনের সময় আমাদের বহু নেতাকর্মীকে এই প্রতিবেশীরা সেদিন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। আমাদের এই আন্দোলনের সময় যে সকল এখানে অত্যাচার নির্যাতন হয়েছিল, তার ফলে এই মানুষগুলো অনেক কষ্ট ভোগ করেছিলেন। আমি আজ এখানে বসবাসকারী যে সকল প্রতিবেশী আছেন, আমাদের বিভিন্ন দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন অ্যাপার্টমেন্টের যে সকল প্রতিবেশী আছেন, তাদেরকে আমি, আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করার জন্য আমি আন্তরিকভাবে দলের পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। প্রিয় ভাই বোনেরা, আসুন শ্রমিক দিবসে আমাদের সেই হোক প্রতিজ্ঞা। কি প্রতিজ্ঞা মনে আছে? প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।